যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, মাঝে কোথাও কোথাও হঠাৎ হয়তো চোখে পড়ছে একখণ্ড পাইন অথবা ফাড়ের জঙ্গল। বরফে সাদা চাদরের মাঝে ওই বনগুলিকে মনে হচ্ছে সবুজ রঙের কলকা। মাথার উপর মেঘমুক্ত নীল আকাশের চাঁদোয়া, তবে আকাশে কোনো পাখি নেই, এত ওপরে তারা আসে না। গিরিশিরা ধরে এগোচ্ছে সুদীপ্তরা, তাদের কিছুটা আগে এগোচ্ছে তুষার চিতার খোঁজে চলা সেই দলটা। তাদের পায়ের ছাপ আঁকা হয়ে থাকছে বরফের বুকে। তার উপর দিয়েই এগোচ্ছেন সুদীপ্ত আর হেরম্যান। যাত্রাপথের দুধারে অতলান্ত খাদ, মেঘের দল সুদীপ্তদের পায়ের নিচে ওই খাদগুলোর ওপর ভেসে বেড়াচ্ছে। অদ্ভুত লাগছে দেখতে। মাঝে মাঝেই এক খণ্ড ধূসর ছোপের মতো নিচের বেস ক্যাম্পটাও চোখে পড়ছে। হেরম্যানের হাতে একটা দূরবীন, মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে তিনি সেটা দিয়ে চারপাশ দেখছেন। একসময় হঠাৎ তিনি মাটির দিকে সুদীপ্তর দৃষ্টি আকর্ষণ করে বললেন, ওই দেখুন, ওই ছাপগুলো। মাউন্টেনিয়ারদের পায়ের ছাপের পাশেই আঁকা হয়ে আছে বেশ কিছু খালি পায়ের ছাপ। পায়ের বুড়ো আঙুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, তবে ছাপগুলো ইয়েতির মতো বিশালাকার প্রাণীর পায়ের ছাপ নয়, মানুষেরই পায়ের ছাপ। সুদীপ্ত বিস্মিতভাবে বলল, মাউন্টেনিয়ারদের মধ্যে কেউ খালি পায়ে হাঁটছেন নাকি? অদ্ভুত ব্যাপার তো। হেরম্যান বললেন, না, মাউন্টেনিয়ার নয়, তাদেরও আগে যাচ্ছেন ওরা। খুলিটাকে ওরা মিগু গুম্ফায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। দুজন বৌদ্ধ সন্ন্যাসী। গতকালই তারা বেস ক্যাম্পে নেমেছিলেন, আজই আবার ফিরে যাচ্ছেন। আমি ওদের দেখতে পাচ্ছি মাঝে মাঝে। এ কথা বলে তিনি যাত্রাপথের অগ্রবর্তী অংশে আঙুল তুলে দেখিয়ে দূরবীনটা সুদীপ্তকে ধরিয়ে দিলেন। সুদীপ্ত দূরবীন চোখে লাগিয়ে একটু এপাশ ওপাশ দেখতেই হঠাৎ দেখতে পেল তুষারাবৃত পাহাড়ের ঢালে দুটো লাল বিন্দু। লাল পোশাক পরা বৌদ্ধ সন্ন্যাসী দুজনকে এত দূর থেকে বিন্দুর মতোই লাগছে। সম্ভবত পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠছেন তারা। হেরম্যান মন্তব্য করলেন, এই বৌদ্ধ সন্ন্যাসীদের নাকি অনেক অদ্ভুত ক্ষমতা থাকে। এই ঠান্ডায় খালি পায়ে বরফের ওপর দিয়ে হাঁটা তারই একটা নিদর্শন। আমি শুনেছি কোনো কোনো বৌদ্ধ সন্ন্যাসী নাকি যোগ বলে নিজের দেহে টেম্পারেচার জেনারেট করতে পারেন। এ ব্যাপারটাকে বলে তিউমা। শীত কাবু করতে পারে না তাদের। সুদীপ্ত বলল, আমিও ওরকম বেশ কিছু গল্প শুনেছি ওদের সম্পর্কে। কোনো একটা বইয়ে যেন পড়েছিলাম যে হিমালয়ের তান্ত্রিক বৌদ্ধ সন্ন্যাসীরা নাকি পদ্মাসনে ধ্যানস্থ অবস্থায় শূন্য মার্গে বিচরণ করতে পারেন। কেউ কেউ আবার নাকি মঠের অন্ধকার কুঠুরিতে বসেই তাঁর অতীন্দ্রিয় ক্ষমতার মাধ্যমে বলে দিতে পারেন পাহাড়ের কোথায় কি ঘটছে। আচ্ছা, আমরা যে মিগু মঠে যাচ্ছি, সেখানেও কি এরকম কোনো অবিশ্বাস্য ব্যাপার দর্শন করার সম্ভাবনা আছে? হেরম্যান বললেন, সেটা ওখানে না পৌঁছানো পর্যন্ত ঠিক বলা যাবে না। তবে ও জায়গাটা সম্পর্কে যতটুকু শুনেছি, তাতে ওই মঠটাকে বেশ রহস্যময় বলেই মনে হয়েছে। তুষারাবৃত এক জনহীন প্রান্তরে একলা দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের প্রাচীন ওই গুম্ফা। 3-4 জন বৌদ্ধ সন্ন্যাসী ওখানে থাকেন। বেশ কয়েকটা তুষার চিতা নাকি রয়েছে ওই মঠে। মঠের লোকেরা নাকি কুকুরের মতো তাদের পোষ মানিয়েছে। শুধু ওই খুলির ব্যাপারটাই নয়,
সাম্প্রতিককালের দুটো ঘটনা ওই মঠ সম্পর্কে আমাকে বিশেষভাবে আগ্রহী করে তুলেছে। কি ব্যাপার? প্রথম ঘটনাটা মাস 6 আগের। একটা জার্মান দল এখানে এসেছিল নন্দা দেবীর কাছে একটা মাঝারি পিক এক্সপেডিশনে। তার মধ্যে 2-3 জন শিক্ষানবিশও ছিল। এ পথে যাওয়ার সময় তাদেরই একজন রোপ ছিঁড়ে পড়ে যায় খাদে। ফ্রেডরিক তার নাম, বাচ্চা ছেলে। পড়ে গেলেও ভাগ্য ভালো ছিল তার। ছেলেটার পিঠের ব্যাগটার একটা অংশ খাদের গায়ে একটা বুনো গাছের ডালে আটকে যায়। ওপর থেকে তার সঙ্গীরা তাকে দেখতে পাচ্ছিল না। পড়ার সময় ফ্রেডরিক অজ্ঞান হয়ে যায়। ওপর থেকে হাঁকডাক করে তার সন্ধান না মেলায় অন্যরা অভিযান স্থগিত করে বেস ক্যাম্পের দিকে ফিরতে শুরু করে। ফ্রেডরিক পড়ার মুহূর্তেই অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরতেই সে দেখতে পায় সে গাছের ডালে ঝুলছে। ফ্রেডরিক তখন বাঁচার জন্য চিৎকার শুরু করে, কিন্তু ততক্ষণে তার সঙ্গীরা বেস ক্যাম্পের দিকে রওনা হয়ে গেছে। ফ্রেডরিক যেখানে ঝুলছিল তার হাতখানেক তফাতেই একটা পাথরের তাক, আর তার উপরেই একটা গুহামুখ। ফ্রেডরিক যদি তাকটার কাছে পৌঁছতে পারে তবে বেঁচে যায়, কিন্তু ওই ঝুলন্ত অবস্থায় বেশ কিছুক্ষণ তাকটার কাছে পৌঁছবার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। ক্লান্তি আর অবসাদে এরপর হাল ছেড়ে দিয়ে নিজেকে ভাগ্যের ওপর সঁপে দিয়ে ওইভাবেই ঝুলতে থাকে সে। এদিকে তখন পাহাড়ে অন্ধকার নামতে শুরু করেছে। কতক্ষণ ফ্রেডরিক ওভাবে ঝুলছিল খেয়ালও ছিল না তার। ভবিতব্য বুঝতে পেরে তার চোখ বন্ধ হয়ে এসেছিল। একসময় হঠাৎ তার মনে হয় তাকে ধরে কে যেন ঝাঁকাচ্ছে। চোখ খুলতেই সে দেখতে পায় সে তাকের ওপর পৌঁছে গিয়েছে। কিভাবে সে পৌঁছলো? আর তখনই সে খেয়াল করে কে যেন পেছন দিক থেকে ধরে রেখেছে তার কোমরটা। মানুষের অস্পষ্ট কথাবার্তার শব্দও যেন তার কানে আসে। তাহলে কি কোনো উদ্ধারকারী দল এসেছে তাকে বাঁচাতে? তার সঙ্গীরা? সে তার উদ্ধারকারীকে দেখার জন্য পেছনে তাকাতেই দেখতে পায় এক অদ্ভুত দৃশ্য। একটা বিরাট বড় রোমশ হাত তাকের গায়ের গহ্বর থেকে বেরিয়ে ধরে রেখেছে তার কোমরটা। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পায় সেই হাত। অজানা আতঙ্কে চিৎকার করে ওঠে ফ্রেডরিক। হাতটাও সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায় গহ্বরের ভিতর। ফ্রেডরিক আবারও সংজ্ঞা হারায়। এরপর তার যখন জ্ঞান ফেরে তখন সে মৃগু গুম্ফায়। সে এই ব্যাপারটা মঠের লোকজনদের জানালে তারা বলেন যে সে ওসব ভুল দেখেছে। মঠের লোকেরাই নাকি তাকে ঝুলন্ত গাছ থেকে উদ্ধার করেছেন। পরদিন মঠের লোকেরাই তাকে বেস ক্যাম্পে নামিয়ে দিয়ে যান। তবে সেখান থেকে ফেরার সময় ফ্রেডরিক বলে ছেলেটা নিজের অজান্তেই একটা জিনিস সঙ্গে করে এনেছিল। তা হলো তার কোমর বন্ধ আর পোশাকের খাঁজে আটকে থাকা কয়েকটা ধূসর লোম। ওই লোমগুলোর ডিএনএ অ্যানালিসিস বলছে লোমগুলো বানর জাতীয় কোনো প্রাণীর, তবে তা পরিচিত কোনো প্রজাতির নয়। একটা গিরিশিরার শেষ মাথায় পৌঁছে গিয়েছে সুদীপ্তরা। পিছল বরফে পা রেখে এবার নিচে নামতে হবে কিছুটা। সেই জায়গাটা সাবধানে অতিক্রম করার পর তিনি আবার শুরু করলেন। এবার দ্বিতীয় ঘটনাটা বলি। সেটাকে প্রায়
সাম্প্রতিকই বলা যায়, মাত্র মাস দুই আগের কথা। নেপালের একটা ইংরেজি দৈনিকে সেই খবর প্রকাশিত হয়। আমি ইন্টারনেট সংস্করণে খবরটা দেখেছি। আপনি তো নিশ্চয়ই জানেন যে মাঝে মাঝেই হিমালয়ে সাফাই অভিযান হয়, অর্থাৎ এক্সপিডিশনে গিয়ে পর্বতারোহীরা যা ফেলে আসেন, বিশেষত খাবারের টিন, প্যাকেট বা পর্বতারোহণের কোনো জিনিস, বেশ কিছু সংস্থা সেসব পরিষ্কার করে। সুদীপ্ত বলল, হ্যাঁ জানি। হেরম্যান বললেন, ত্রিশূলের থার্ড পিকে ওইরকমই একটা এনজিও সংস্থার কয়েকজনকে পৌঁছে দিতে গিয়েছিল নেপালের এক বেসরকারি উড়ান সংস্থার হেলিকপ্টার। এনজিওর লোকগুলোকে নামিয়ে দিয়ে একাই কাঠমান্ডুতে ফেরার পথ ধরেন কপ্টার চালক ক্যাপ্টেন রাই। সময়টা দুপুরবেলা, কিন্তু তুষারপাত শুরু হয় সেই সময়। কিছুটা নিচ দিয়েই উঠছিলেন রাই। ওই মিগু গুম্ফার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিচে তাকিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান তিনি। মঠ চত্বরে তুষারপাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা তুষার চিতা আর অদ্ভুত ধরনের এক দোপেয়ে জীব। আকৃতিতে সেটা মানুষের চেয়ে অনেক বড় বলেই রায়ের অনুমান। প্রাণীটাকে দেখার সঙ্গে সঙ্গে কৌতূহল বশত তিনি কপ্টারটাকে আরো কিছুটা নিচে নামাবার চেষ্টা করেন, আর সঙ্গে সঙ্গে প্রাণীটা তুষারপাতের মধ্যেই বেশ কয়েকটা লম্বা লাফে বরফের প্রাঙ্গণ পেরিয়ে ওই মঠের ভেতর অদৃশ্য হয়ে যায়। এ ঘটনা দেখে বেস ক্যাম্পে ফেরার পর ভদ্রলোক গোটা ব্যাপারটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করেন, কিন্তু তাঁরা ব্যাপারটাকে গুরুত্ব তো দেনইনি, বরং তাঁর দৃষ্টিশক্তির ও মানসিক সমস্যা আছে বলে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। রাই বলে ওই ভদ্রলোক প্রথম জীবনে মাউন্টেনিয়ার ছিলেন। কাজ হারিয়ে তিনি এখন পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন দপ্তরের এক বিশেষ কাজে নিয়োজিত হয়েছেন। তার সঙ্গে কথা বলেছি। তার দৃঢ় বিশ্বাস তিনি ওই অতিমানব প্রাণীটাকে স্পষ্ট দেখেছেন। সুদীপ্ত বিস্মিতভাবে বলল, এত খবর আপনি সংগ্রহ করলেন কিভাবে? আর ওই রাই বলে ভদ্রলোকের সঙ্গে পরিচয়ই বা হলো কোথায়? হেরম্যান হেসে বললেন, এসব খবর সংগ্রহ করার জন্য ক্রিপ্টোজোলজিস্টদের ভাড়া করা এজেন্ট থাকে। তাঁরা বিভিন্ন স্থানীয় সংবাদ সংস্থার থেকে খবর সংগ্রহ করে আমাদের দেন। আর ফ্লাইট ক্যাপ্টেন রায়ের সঙ্গে আমার পরিচয় হয় এখানে এসে। ওই ফরেস্ট ডিপার্টমেন্টের টিমটার সঙ্গেই উনি আছেন। লোকটি নাকি শিকারীও। তবে আমার আসল পরিচয় কিন্তু আমি কাউকে বলিনি। আমি রায়কে বলেছি আমি হিমালয়ের বৌদ্ধ সন্ন্যাসীদের জীবনযাত্রা, ধর্মদর্শন এই সমস্ত বিষয়ে আগ্রহী। এ নিয়ে একটা বই লেখার জন্যই এখানে এসেছি। বীর বাহাদুরও একই কথা বলেন। সুদীপ্ত বলল, মিগু মঠেও কি আপনি ওই পরিচয় দেবেন? আর আমার পরিচয় কি হবে যদি ধরা পড়ে যান? হেরম্যান বললেন, হ্যাঁ, ওই পরিচয়ই দেব, নইলে হয়তো মঠে আমরা ঢুকতেই পারবো না। আমার মঠে ঢোকার ক্ষেত্রে অন্য কোনো অসৎ উদ্দেশ্য নেই। আমি এসেছি সত্য অনুসন্ধানে। তেমন মনে হলে সত্যিটা নিজেই প্রকাশ করব।
আমি কিছুটা পড়াশোনা করে এসেছি ওদের জীবনযাত্রা সম্বন্ধে। আপনার পরিচয় আমার ভারতীয় বন্ধু, শুধু আমার আসল পরিচয় কারো কাছে ফাঁস না করলেই হলো। সুদীপ্ত জানতে চাইলো, আপনি যখন রায়কে ওসব কথা জিজ্ঞেস করলেন তখন তিনি কিছু সন্দেহ করেননি? হেরম্যান জবাব দিলেন, সম্ভবত করেননি। ওর খবরটা কাগজে প্রকাশিত হয়েছিল, আর এ ধরনের খবর সব মানুষকেই আকৃষ্ট করে। আমি ওকে বলেছি খবরটা অদ্ভুত বলেই আমি ওর কাছ থেকে নিছক কৌতূহল বশতই তার সত্যতা যাচাই করলাম। তাছাড়া ক্রিপ্টোজুলজি বা ক্রিপ্টোজুলজিস্টদের কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষ পরিচিত নয়, কাজেই সন্দেহ না হওয়ারই কথা। বিকেল হয়ে এসেছে। পাহাড়ের চূড়োগুলোতে ধীরে ধীরে শুরু হয়েছে রঙের খেলা। লাল, গোলাপি, বেগুনি, নীল রঙে কোনো অদৃশ্য জাদুকর যেন রাঙিয়ে দিচ্ছে পাহাড়ের মাথাগুলোকে। এ এক অদ্ভুত দৃশ্য। হেরম্যান সুদীপ্তকে বললেন, আমরা যে অভিযানে যাচ্ছি তা কতটা সফল হবে আমরা জানি না, কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য খুব অল্প মানুষের জীবনেই ঘটে। এটাও কম প্রাপ্তি নয়। সেই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো আধ মাইল দূরে একটা পাহাড়ি তাকের কাছে গিয়ে থেমে গিয়েছেন। হেরম্যান তা দেখে বললেন, ওরা বোধহয় আজকের মতো ওদের যাত্রার ইতি ঘটালেন, আমরাও ওখানে গিয়েই থামবো। সেই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলো আধ মাইল দূরে একটা পাহাড়ি তাকের কাছে গিয়ে থেমে গিয়েছিলেন। সেই জায়গায় পৌঁছতে আরো প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো সুদীপ্তদের। ততক্ষণে আগের দলটা তাদের তাঁবু টাবু খাটিয়ে ফেলেছে। তাদের পাশেই নিজেদের তাঁবু ফেলার পর হেরম্যান বললেন, চলুন একবার রাই আর ওই বীর বাহাদুর ছেত্রীর সঙ্গে কথা বলে আসি। প্যারাশুট কাপড়ের তাঁবুটার টানাগুলোই ভারী পাথর চাপা দেওয়ার পর সুদীপ্তরা এগুলো এই জনমানবহীন পার্বত্য অঞ্চলে তাদের প্রতিবেশীদের তাঁবুর দিকে। 4টে তাঁবু। একটা কমলা রঙের তাঁবুর সামনে দাঁড়িয়েছিলেন বন বিভাগের লোগো আঁকা জ্যাকেট পরা 2জন নেপালি ভদ্রলোক। সুদীপ্তরা সেই তাঁবুর সামনে গিয়ে দাঁড়াতেই সেই 2জন লোক হাসি মুখে অভ্যর্থনা জানালেন হেরম্যানকে। তিনি সুদীপ্তর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন। 2জনের মধ্যে একজন দীর্ঘকায়, নেপালিদের মধ্যে সাধারণত ওইরকম লম্বা চেহারা দেখা যায় না। তিনি রেঞ্জার বীর বাহাদুর, অন্যজন হলেন রাই। তারা 2জনেই প্রৌঢ় লোক, তবে চেহারার গড়ন বেশ শক্তপোক্ত। সুদীপ্তর সঙ্গে তাদের পরিচয় পর্ব মেটার পর হেরম্যান বীর বাহাদুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কাল কতটা এগোবেন? বীর বাহাদুর বললেন, দেখুন এই মুহূর্তে আমরা প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থান করছি। স্নো লেপার্ড সাধারণত এই সময় 12 থেকে 14,000 ফিট উচ্চতায় থাকে। আমি ঠিক করেছি আরো 1,002 ফিট উপরে উঠবো আগামীকাল, তারপর অনুসন্ধান চালাবো। তা আপনি কতটা এগোবেন? হেরম্যান জবাব দিলেন, কাল আমিও ওই রকমই উঠবো। ওখানে একটা প্রাচীন বৌদ্ধ মঠ আছে, সেটা দেখতে যাব। রায় শুনে জানতে চাইলেন, আপনারা কি মিগু গুম্ফায় যাওয়ার কথা ভাবছেন? তাহলে আমার একটা কথা জানানোর আছে। হেরম্যান বললেন, হ্যাঁ ওখানেই। কি কথা জানানোর আছে? রায় বললেন, ওই মঠের যিনি প্রধান লামা, যে লোকটা চিতা পোষে, লোকটা একদম মিথ্যেবাদী। আমার চাকরি যাওয়ার পেছনে ওর একটা ভূমিকা আছে। কিরকম? হেরম্যানের প্রশ্নের জবাবে রায় বললেন,
আমি যখন আমার অফিসে গিয়ে সেই বিরাট বড় দোপে প্রাণীটা দেখার কথা রিপোর্ট করি, তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে দুজনকে পাঠানো হয়েছিল ব্যাপারটা সম্বন্ধে অনুসন্ধান করতে। কিন্তু ওই মঠের প্রধান লামা তাদের জানিয়ে দেন সেরকম কোনো প্রাণী মঠে কেন, এই হিমালয়ের কোথাও নেই। তিনি বহু বছর এই তল্লাটে আছেন। ওরকম কোনো কোনো প্রাণী যদি এ অঞ্চলে থাকে তবে তাকে নাকি অবশ্যই তিনি দেখতে পেতেন। আমি নাকি ব্যাপারটা ভুল দেখেছি, অথবা আমার চিকিৎসা করানো প্রয়োজন। সে কারণেই তো আমার চাকরিটা আরো গেল। ওটা মিথ্যাবাদী। আমি স্পষ্ট দেখলাম কাটারের শব্দ শুনে তুষারপাতের মধ্যে প্রাণীটা তোরণ দিয়ে গুম্ফার ভিতর অদৃশ্য হয়ে গেল। হেরম্যান জিজ্ঞেস করলেন, প্রাণীটা কি রঙের? তিনি জবাব দিলেন, আমার যতদূর মনে হয় ধূসর রঙের। যে কারণে সাদা বরফের মধ্যেও আমি প্রাণীটাকে আলাদাভাবে চিহ্নিত করতে পেরেছিলাম। বীর বাহাদুর এবার হঠাৎ বললেন, কিছু মনে করো না রায়, এমনও তো হতে পারে ওই প্রাণীটা হাড়ের ওভারকোট পরা কোনো লম্বা চওড়া মানুষ, তুষার ঝড় থেকে বাঁচতে দৌড়ে মঠের ভেতর ঢুকেছিল। তাঁর কথা শোনা মাত্রই ক্যাপ্টেন রায় বেশ উত্তেজিত ভাবে বললেন, হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার হতেই পারতো। কিন্তু তুমি কি কোনো মানুষকে সাধারণভাবে 20 ফুট লাফাতে দেখেছো? লং জাম্পারদের মতো ছুটে এসে লাভ নয়, না ছুটেই খুব যেন স্বাভাবিকভাবে মাত্র কয়েকটা লাফে অন্তত 100 ফুট জায়গা পার হয়ে ভিতরে ঢুকলো প্রাণীটা। তোমরা যা খুশি ভাবতে পারো ঘটনাটা নিয়ে, কিন্তু ব্যাপারটা সত্যি। বীর বাহাদুর এরপর এই প্রসঙ্গে কথা না বাড়িয়ে সুদীপ্তদের উদ্দেশ্যে বললেন, চলুন বাইরে না দাঁড়িয়ে তাঁবুর ভিতরে বসে কথা বলি। দেখছেন, বিকাল হতে না হতেই আবার কেমন ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ক্যাপ্টেন রায় অভিজ্ঞ চোখে আকাশের দিকে তাকিয়ে বললেন, মনে হয় অন্ধকার নামলেই তুষারপাত শুরু হবে। এটা তারই পূর্বাভাস। হ্যাঁ, চলুন তাঁবুতেই বসা যাক। তাঁবুর ভেতর ঢুকে সিনথেটিক ম্যাটের ওপর গুটিসুটি মেরে বসলেন সকলেই। তাঁবুর একটা অংশ দখল করে রেখেছে ক্যামেরার ব্যাগ, স্লিপিং ব্যাগ, রুকস্যাক ইত্যাদি জিনিসপত্র। বীর বাহাদুর একটা ব্যাটারি চালিত আলো জ্বালালেন। সেই আলোতেই তাঁবুর কোণে রাখা দুটো রাইফেলও দেখতে পেল সুদীপ্ত। সে বীর বাহাদুরকে জিজ্ঞেস করলো, শুনলাম আপনারা তুষার চিতার খোঁজে যাচ্ছেন। বাঘ সুমারির মতো তুষার চিতা সুমারিরও কোনো ব্যাপার আছে নাকি, নাকি তাদের সংরক্ষণের ব্যাপারে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে সুদীপ্তদের অবাক করে বীর বাহাদুর জবাব দিলেন, সে দুটোর কোনোটাই নয়। একটা স্নো লেপার্ডকে মারতে যাচ্ছি। মারতে যাচ্ছেন কেন? কারণ প্রাণীটা গত 4 মাসে 6 জনকে আক্রমণ করেছে। নন্দাদেবী এক্সপিডিশনে যাওয়ার পথে একজন স্ক্যান্ডিনেভিয়ান পর্বতারোহী ও একজন শেরপার মৃত্যু হয়েছে ওর আক্রমণে। 4 জন লোক ঘায়েল হয়েছে, প্রত্যেকে অবশ্য আলাদা আলাদা দলের সদস্য। সরকার প্রাণীটাকে বিপজ্জনক ঘোষণা করেছেন। আর তাই। তার কথা শেষ করার আগেই হেরম্যান প্রশ্ন করলেন, প্রাণীদের নিয়ে আমারও কিছু পড়াশোনা আছে। স্নো লেপার্ড মানুষ খেকো হয় বলে তো শুনিনি। বীর বাহাদুর বললেন, প্রাণীটা সে অর্থে মানুষ খেকো কিনা জানি না, তবে মানুষকে আক্রমণ করছে এটা সত্যি। এক শেরপার কাঁধের কিছুটা মাংস সে খেয়েছিল, বাকিদের খায়নি বা খাওয়ার সুযোগ পায়নি। স্নো লেপার্ড আকারে বাঘের চেয়ে ছোট হয়, ধূর্ততায় চিতার মতনও নয়। তাদের খাদ্য তালিকায় সাধারণত থাকে পাহাড়ি ভেড়া, কস্তুরী হরিণ, খরগোশ, ফেজেন্ট এইসব। বরং তাদের বুদ্ধি কিছুটা কম বলেই মনে হয়। সেই জন্যে শিকারীরা ভেড়ার টোপ ফেলে ওদের সহজেই শিকার করে।
বাঘ, সিংহ, চিতার চামড়ার চেয়ে ওদের চামড়া অনেক বেশি মূল্যবান। সাধারণত মানুষকে এড়িয়ে চলে ওরা। তবে প্রাণী জগতে অনেক সময় ব্যতিক্রম তো ঘটেই। ও প্রাণীটা হয়তো তারই একটি নমুনা। এরপর একটু থেমে বীরবাহাদুর বললেন, জানেন, এক সময় বহু বছর আগে পরিবারের লোকজনের সঙ্গে ছেলেবেলায় আমি শিকার খেলতে আসতাম এই তল্লাটে। এটা ছিল আমাদের হান্টিং গ্রাউন্ড। আমার এখনো মনে আছে, আমার ঠাকুরদা একবার এক জোড়া তুষার চিতা শিকার করেছিলেন এখানে। পরে অবশ্য চাকরি সূত্রে অনেকবার এসেছি এই জায়গায়। সুদীপ্ত একটু বিস্মিত হয়ে বললেন, আপনারা এখানে শিকার করতেন? বীর বাহাদুর মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমার পরিবারের লোকজন এখানে শিকার করতে আসতেন। আমার পূর্বপুরুষরা ছিলেন ছোট ভূস্বামী বা জমিদার। নেপালের রানা অর্থাৎ রাজার খুব অনুগত ছিলেন তারা। আমার এক পূর্বপুরুষ দুর্গা বাহাদুর কোনো এক যুদ্ধে রানাকে খুব সাহায্য করেন। তারই পুরস্কার স্বরূপ 3টি জিনিস তাকে দান করেন। তার মধ্যে ছিল একটা হিরে, একটা পুঁথি ও এই অঞ্চলে শিকার করার একটা অনুমতিপত্র। হিরেটা পরবর্তীকালে অভাবে পড়ে বেচে দেওয়া হয়, আর অনুমতিপত্রটা এখনো আছে। আর পুঁথিটা? কিসের পুঁথি ওটা? জানতে চাইলেন সুদীপ্ত। বীর বাহাদুর বললেন, একটা তিব্বতী পুঁথি। আর ওটা পড়েই তো কেমন যেন হয়ে যান তিনি। বৌদ্ধ ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করেন তিনি। চারজনের মধ্যে এরপর আলোচনা শুরু হলো সারাদিনের যাত্রাপথের অভিজ্ঞতা নিয়ে। কিছুক্ষণ কথাবার্তার পর একসময় হেরম্যান বললেন, বাইরে অন্ধকার নেমেছে, এবার আমাদের তাঁবুতে যাই। আপনাদের, আমাদের সকলেরই এবার বিশ্রামের প্রয়োজন। তাঁবু থেকে বেরোতে যাচ্ছিল তারা। ঠিক সেই সময়ই হঠাৎ স্লিপিং ব্যাগের ওপর রাখা চামড়ায় বাঁধানো দুটো বই দেখে সে দুটো বই হাতে তুলে নিল সুদীপ্ত। দুটো বই, ইংরেজিতে লেখা। তার একটার নাম স্নো লেপার্ডস অফ হিমালয়াজ আর অন্যটার নাম ক্রায়োজেনিক্স, জেমস ডিওয়ারের লেখা। দ্বিতীয় এই বইটা বেশ পুরনো, ক্রায়োজেনিক্স অর্থাৎ অতি শৈত্যবিদ্যা বা হিমবিজ্ঞান। বীর বাহাদুর বললেন, এ বইটা আমার পারিবারিক লাইব্রেরির। অনেক পুরনো বই আছে আমাদের চিতওয়ানের হাভেলিতে। আমারও নানা বিষয়ে পড়াশোনার শখ আছে। তিব্বতী ভাষাটাও আমি পড়তে পারি। জানেন, আমাদের চিতওয়ানের বাড়িতে একটা ছোটখাটো ল্যাবরেটরিও আছে। দুর্গা বাহাদুর একসময় বানিয়েছিলেন সেটা। বিজ্ঞানের ব্যাপারেও আমার বেশ কিছুটা ঝোঁক আছে। বেশ কিছুক্ষণ গল্পগুজবের পর সুদীপ্তরা যখন বাইরে পা রাখলো, তখন ঝিরিঝিরি তুষারপাত শুরু হয়েছে। ভোরবেলা সুদীপ্তরা যখন তাঁবু ছেড়ে বেরোলো, তখন আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু মিহি তুষারের চাদরে মুড়ে আছে চারপাশ। বীর বাহাদুররা আগেই উঠে পড়ে তাঁবু গোটানোর তোড়জোড় করছেন। সুদীপ্তদের বাইরে বেরোতে দেখে তিনি একবার এসে জেনে নিলেন কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। তারপর বললেন, চলুন, একসঙ্গেই আমরা রওনা হব। কিছুক্ষণের মধ্যেই তাঁবু গুটিয়ে তাদের সঙ্গেই রওনা হলো সুদীপ্তরা। পথ ক্রমশ উপরের দিকে উঠে গিয়েছে। পথ মানে বরফের ঢাল, তার উপর তুষারের আস্তরণ। বীর বাহাদুর রাইদের সঙ্গে চলায় একটা সুবিধা হচ্ছে সুদীপ্তদের। বীর বাহাদুরদের লোকেরা আগে রাস্তা পরখ করে নিচ্ছে। শেরপারা দেখে নিচ্ছে তাদের যাত্রাপথে বরফের নিচে
কোথাও কোনো ফাটল আছে কিনা, কখনো বা প্রয়োজনে বরফ পাথরের খাঁজে লোহার গজাল বা আইস অ্যাক্স পুঁতে রোপ টাঙানোর ব্যবস্থা করছে। সুদীপ্তদের অগ্রবর্তী লোকগুলোর পদচিহ্ন আঁকা হয়ে যাচ্ছে নরম তুষারে, তার উপর পা ফেলে সুদীপ্তরা এগোচ্ছে। সুদীপ্ত হেরম্যানকে জিজ্ঞাসা করলো, মৃগু গুম্ফায় যারা সেই মাথাটা নিয়ে যাচ্ছেন তাদের পায়ের ছাপ আর চোখে পড়েছে? হেরম্যান জবাব দিলেন, না, পড়েনি। তাদের আমি শেষবার দেখেছিলাম আমাদের যাত্রাপথের পশ্চিমের একটা ঢালে। হয়তো অন্য কোনো পথে মৃগু গুম্ফায় যাচ্ছেন তাঁরা। তাদের হয়তো কোনো সংক্ষিপ্ত পথ জানা আছে, তাই এ পথে তাদের পায়ের ছাপ নেই। এরপর হেরম্যান বললেন, তুষারে এই আমাদের পায়ের ছাপ যেমন আঁকা হয়ে আছে, তেমনই আঁকা কিছু ছাপ কিন্তু এই তুষার রাজ্যের অন্য কোনো দোপে জীবের উপস্থিতি সম্পর্কে মানুষের মনে ধারণা জাগিয়েছে। সেটা কিরকম? হেরম্যান চলতে চলতে বললেন, চার্লস হাওয়ার্ড বেরির লাপ্পালা গিরিসংকটে সুবিশাল পায়ের ছাপ দেখার কথা তো আপনাকে বলেইছি। আরো কয়েকটা ছাপ দেখার ঘটনা আপনাকে বলি। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির ফটোগ্রাফার টোম্বাজি 1925 সালে প্রথম তুষার মানব দেখেছেন বলে দাবি করেন। 15,000 ফিট উচ্চতায় জেমু হিমবাহের কাছে মাত্র 300 গজ উপর থেকে প্রাণীটাকে দেখেন কয়েক মুহূর্তের জন্য। একটা রডোডেনড্রন গাছের মাথা ধরে দাঁড়িয়েছিল সেই দোপে জীবটা। হতে পারে পুরো ব্যাপারটাই টোম্বাজির দৃষ্টি বিভ্রম, কিন্তু ঘন্টা দুই পর নিচে নেমে যখন তিনি সেই জায়গায় পৌঁছন, তখন সেই জায়গায় তিনি মানুষের পায়ের মতো বেশ কিছু ছাপ দেখতে পান। তবে সেই ছাপগুলো ছিল প্রায় 15 ইঞ্চি লম্বা। এমনই ঘটনা আবার প্রত্যক্ষ করেন 1951 সালে এরিক শিপটন তার এভারেস্ট অভিযানে। 6,000 মিটার উচ্চতায় তিনি অগাস্ট মাসের শেষ দিকে দেখতে পান ওই রকম বিশাল পদচিহ্ন। তার পাশে একটা আইস অ্যাক্স রেখে ফটো তোলেন শিপটন। জানি না পৃথিবী বিখ্যাত ফটোটা আপনি দেখেছেন কিনা। এর ঠিক 2 বছর পর 1953 সালে ঐতিহাসিক এভারেস্ট অভিযানে তেনজিং নোরগেও ওই ছাপ দেখেছিলেন বলে দাবি করেন। আমি আপনাকে যেসব অভিযানের কথা বললাম তার একটাও কিন্তু গল্পের প্রয়োজনে তৈরি নয়। ছাপগুলো কিসের তা নিয়ে বিতর্ক থাকলেও ঘটনা ও চরিত্ররা কিন্তু সত্য। সুদীপ্ত বলল, ওই ছাপগুলো সম্পর্কে অন্য মতামতগুলো কি? হেরম্যান জবাবে বললেন, অনেকে বলেন ওই ছাপগুলো তুষার নেকড়ে বা ওই ধরনের কোনো প্রাণীর ছাপ। তুষার গলে টলে ওই রকম একটা আকার ধারণ করেছে। কিন্তু এ তত্ত্বটা অনেক ক্ষেত্রেই মেনে নেওয়া যায় না। কারণ এমন অনেক জায়গায় পায়ের ছাপ দেখা গিয়েছে যেখানে অত উঁচুতে তুষার নেকড়ে উঠতে পারে না। বেশ কিছু খাড়া দেওয়ালের গায়েও ওই ছাপ দেখা গিয়েছে, যেখানে মানুষ বা বানর জাতীয় প্রাণীরাই হাত ব্যবহার করে উপরে উঠতে পারে। তাছাড়া শিপটনের ফটোগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ছাপগুলো অবিকল মানুষের পায়ের ছাপের মতোই দেখতে। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলল তারা। চলার পথে কখনো তুষার মোড়া নিঃসঙ্গ প্রান্তর, কখনো বা পথ আটকে দাঁড়ানো দুর্লঙ্ঘ পাথরের দেওয়াল।
কখনো বা পিচ্ছিল বরফের প্রাকৃতিক সেতু, তার দুপাশে অতলান্ত খাদের হাতছানি, সামান্য পা ফসকালেই মৃত্যু অবধারিত। সেসব অতিক্রম করে ঘন্টা পাঁচেক চলার পর একটা জায়গায় বিশ্রামের জন্য থামল সকলে। বীর বাহাদুর আর রায়ের লোকেরা স্পিরিট স্টোভ জেলে নুডলস সেদ্ধ করতে লেগে গেল। বীর বাহাদুরের আমন্ত্রণে সুদীপ্ত আর হেরম্যান তাদের কাছে গিয়ে বসবার পর বীর বাহাদুর বললেন, আমরা প্রায় আরো 1002 ফুট উপরে উঠে এসেছি। ওই যে মাথার উপর দূরে ওই যে পাথরের তাক দেখছেন, ওটা আরো 1000 ফুট হবে। ঘন্টা চারেক উঠতে হবে ওখানে পৌঁছতে। জায়গাটায় গিয়ে আমরা তাঁবু ফেলবো, আর আপনারা যাবেন মঠের দিকে। ওখান থেকে একটা বরফ সেতু পেরিয়ে উপরে উঠলেই দেখতে পাবেন গুম্ফাটা। হেরম্যান জানতে চাইলেন, আপনি ওখানে গিয়েছেন কখনো? বীর বাহাদুর জবাব দিলেন, না, যাইনি কখনো, তবে অনেকবার দূর থেকে দেখেছি। আমার ঠাকুরদা যখন এখানে শিকার করতে আসতেন, তখন একবার করে ওই গুম্ফায় গিয়ে মঠাধ্যক্ষের আশীর্বাদ নিতেন। তবে তিনি একলাই যেতেন ওখানে। সুদীপ্ত জিজ্ঞাসা করল, আপনারা যে চিতাটাকে খুঁজছেন, তাকে পাবেন কিভাবে? বীর বাহাদুর বললেন, এ ব্যাপারে আমি এই রায়ের উপরই ভরসা রাখছি। ওর কিন্তু অনেক গুণ। একাধারে বৈমানিক, মাউন্টেনিয়ার, আবার দক্ষ শিকারীও। বাঘটা তার পেছনের ডান পায়ের পাতা ঠিক মতো ফেলতে পারে না। ছাপ দেখেই ওকে শনাক্ত করতে হবে, তারপর রায়ের কাজ। হেরম্যান বললেন, শুনেছি মিগু গুম্ফায় নাকি বেশ কিছু পোষা তুষার চিতা আছে। ব্যাপারটা কি সত্যি? বীর বাহাদুর বললেন, হ্যাঁ, আমিও তো তেমনই শুনেছি। তবে তুষার চিতা কিন্তু সাধারণভাবে পোষ মানে না। ব্যাপারটা গল্পও হতে পারে। রায় এবার বললেন, না, ব্যাপারটা সত্যি। এমনও হতে পারে যে গুম্ফার চিতাগুলোর কোনো একটাই এই কাণ্ড ঘটাচ্ছে। প্রয়োজন বুঝলে মঠে ঢুকে ওটাকে সাবার করব। দেখি ওরা কিভাবে আটকান আমাকে। তার কথা শুনে সুদীপ্ত বুঝতে পারল, ওই মিগু গুম্ফার লোকেদের ওপর সত্যিই বেশ চটে আছেন ক্যাপ্টেন রায়। ধুমায়িত পাত্রে সেদ্ধ নুডলস দিয়ে গেল। রায় দূরের সেই পাহাড়ের তাকটার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, তাকটার মাথার উপরটা বেশ অস্পষ্ট লাগছে। অর্থাৎ ওখানে তুষারপাত হচ্ছে। তাড়াতাড়ি কিন্তু রওনা হতে হবে। কিছুক্ষণের মধ্যেই খাওয়া সেরে আবার যাত্রা শুরু করলো সকলে। যত উপরে উঠছে সুদীপ্তরা, বাতাস তত হালকা হচ্ছে। এক এক সময় বেশ কষ্ট হচ্ছে শ্বাস নিতে। তার মধ্যেই ক্রমশ উপরে উঠছেন সকলে। মাঝে মাঝে দুটো গিরিখাতের মাঝখান দিয়ে শীষের মতো তীব্র শব্দে ধেয়ে আসছে হিমেল বাতাস। হাড় পর্যন্ত কাঁপন ধরছে সেই বাতাসে। কখনো বা মেঘের দল এসে ভিজিয়ে দিচ্ছে তাদের, তবুও চলার বিরাম নেই তাদের। তুষার ধবল পর্বত শৃঙ্গগুলোর আড়ালে লুকোচুরি খেলতে খেলতে সূর্যও এগিয়ে চলল তাদের সঙ্গে। সুদীপ্তরা যখন সেই তাকের কাছে পৌঁছলো, তখন বিকেল হয়ে গিয়েছে। ঝিরিঝিরি তুষারপাত শুরু হচ্ছে। ক্যাপ্টেন রায় ঠিকই বলেছিলেন, তুষারপাতের জন্যই নিচ থেকে এই জায়গাটাকে ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছিল। তাকে দাঁড়িয়ে বীর বাহাদুর বললেন, আমরা এই জায়গাতেই তাঁবু ফেলে অনুসন্ধান চালাবো। একই জায়গায় আছি যখন, তখন নিশ্চয়ই আমাদের দেখা হবে।
আর প্রয়োজনে পরস্পর পরস্পরের সাহায্যও আমরা নিশ্চয়ই আশা করতে পারি। হেরম্যান বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমিও ঠিক এই কথাটাই আপনাদের বলতে যাচ্ছিলাম। রাই আবার সুদীপ্তদের সতর্ক করে দিয়ে বললেন, যেখানে যাচ্ছেন সে জায়গা কিন্তু ভালো না, ওই মোটাধ্যক্ষ লোকটা কিন্তু সুবিধার নয়। নাক চোখ কান খোলা রাখবেন, আর হ্যাঁ, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সুদীপ্তরা এরপর দেখতে পেলেন বরফের ঢাকা সেই প্রাকৃতিক সেতুটা দুটো পাহাড়ের ঢালের মধ্যে সংযোগ রক্ষা করছে সেটা। রাই বললেন, সেতু পেরিয়ে ওপাশের পাহাড়ের ঢালের পিছনেই ওই তাকেই মেঘু গুম্ফা। তাদের থেকে বিদায় নিয়ে সুদীপ্তরা এগোলো সেতুর দিকে। বরফ পিচ্ছিল সর্পিল সেতু, তার উপর আবার তুষারপাত ক্রমশ বাড়ছে। ৩০০ ফুট লম্বা হবে সেতুটা, চওড়া মাত্র হাত চারেক। দুপাশে অতলান্ত খাদ, দৈবাত কেউ পা ফসকালে জীবিত মৃত কোনো অবস্থাতেই আর খুঁজে পাওয়া যাবে না কাউকে। লম্বা একটা নাইলনের দড়ির দুটো প্রান্ত ভালো করে নিজেদের কোমরে বাঁধার পর সেতুতে উঠল তারা। তুষারপাত ক্রমশই বাড়ছে, তার উপর বাতাসের প্রবল ঝাপট। প্রথমে হেরম্যান, তার হাত 10 তফাতে সুদীপ্ত। তুষারপাতের দাপটে সামনেটা প্রায় ঝাপসা। ইঞ্চি ইঞ্চি করে এগোতে লাগলো তারা। সুদীপ্তর এক এক সময় মনে হতে লাগলো যেন অনন্তকাল ধরে এই সেতু পার হচ্ছে তারা। তবে শেষ পর্যন্ত সেতু পার হয়ে ওপাশে তারা পৌঁছে গেল, কিন্তু তুষারপাত আরো বেড়ে গেল। বেশ কিছুক্ষণ তাদের একটা পাথরের ফাটলে ঢুকে অপেক্ষা করতে হলো। তারপর তুষার স্নাত পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠতে উঠতে উল্টো পিঠে যাওয়ার পথ ধরল। একসময় গন্তব্যে পৌঁছেও গেল তারা। সুদীপ্ত দেখতে পেল তাদের সামনে দাঁড়িয়ে আছে বেশ বড় একটা প্রাচীন গুম্ফা। তুষারপাত হঠাৎই যেন কোন অলৌকিক কারণে থেমে গিয়েছে। পাহাড়ের আড়াল থেকে শেষ বিকেলের আলো এসে পড়েছে তুষার চাদর বেছানো মঠের ঢালু ছাদে, সামনের ছোট্ট প্রাঙ্গণে। সেখানে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ এক ধর্মস্তম্ভ বা চর্তেন। বরফ স্নাত প্রাঙ্গণে কোনো লোকজন নেই। সুদীপ্তরা যে পথে উঠে এসেছে সে পথ ছাড়া মঠে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। দুদিকেই গভীর খাদ, আর অন্য একটা দিকে পাথরের একটা দেওয়াল যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে মেঘু গুম্ফাকে। সেই দেওয়ালের গায়ে দূর থেকে একটা গুহামুখ নজরে পড়ল সুদীপ্তদের। হেরম্যান সুদীপ্তকে বললেন, চোখ কান একটু খোলা রাখবেন। তারপর তিনি সুদীপ্তকে নিয়ে বরফ স্নাত প্রাঙ্গণ পেরিয়ে এগোলেন মঠের প্রবেশতোরণের দিকে। তারা দুজন মঠের প্রধান তোরণের সামনে এসে দাঁড়ালো। তোরণের মাথায় খোদিত আছে ভীষণ দর্শন তিব্বতী অপদেবতাদের কয়েকটা মুখ, তবে বয়সের ভারে জীর্ণ তারা। মুখগুলোর কিছু অংশ খসে পড়েছে। কাঠ আর পাথরের তৈরি দেওয়ালের গা একসময় মনে হয় চিত্র শোভিত ছিল, সেসব ছবি এখন অস্পষ্ট। হেরম্যান চাপা স্বরে একবার বললেন, এই মঠ মনে হয় ৩০০-৪০০ বছর পুরনো হবে। তারপর তিনি ঘা দিলেন দরজায়। বেশ কয়েকবার দরজায় ঘা দেওয়ার পর ভেতর থেকে একটা অস্পষ্ট শব্দ শোনা গেল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর
ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ভারী দরজাটা খুলে গেল। দরজা খুলে দাঁড়ালেন মুন্ডিত মস্তক, দীর্ঘকায়, অতি বৃদ্ধ এক লামা, কিছুটা নুজ। তার উচ্চতা 6.5 ফুটের বেশি হবে। এত লম্বা মানুষ সচরাচর দেখা যায় না। তার বয়স কত তা অনুমান করা মুশকিল। অসংখ্য বলিরেখাময় মুখ, ভ্রুহীন, রোমহীন অক্ষিপল্লব, লাল রঙের পরিধেয়, তিব্বতী বস্ত্রের বাইরে বেরিয়ে থাকা হাতগুলোতে যেন হাড়ের ওপর শুধু চামড়া, কাগজের মতো লেগে আছে। তিনি বেশ শান্ত স্বরে ইংরেজিতে বললেন, আপনারা কারা? হেডম্যান পরিকল্পনা মাফিক নিজেদের পরিচয় দিয়ে বললেন, আপনি কি এই মঠের প্রধান লামা? তিনি আবারও বেশ মৃদুস্বরে জবাব দিলেন, হ্যাঁ, আমি মঠাধ্যক্ষ লামা ডং রিম্পুচি। হেরম্যান বললেন, আমাদের পরিচয় তো আপনাকে দিলাম। আমার সঙ্গে পরিচয়পত্র, পাসপোর্ট এসব আছে, চাইলেই আপনি সেসব দেখতে পারেন। আমি বহু দূর থেকে এই দুর্গম জায়গায় এসেছি আপনার মঠের সাহচর্যে কদিন থেকে আপনাদের জীবনযাত্রা, ধর্ম দর্শনকে জানবো বলে। যদি আপনি এই মঠে আমাদের দুজনকে থাকার অনুমতি দেন, তবে আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমি জানতে চাই এই দুর্গম জায়গায় কিভাবে ভগবান বুদ্ধর উপাসনা করেন আপনারা। হেরম্যান লামা ডং রিম্পুচিকে কাগজপত্র দেখার কথা বললেও সুদীপ্ত খেয়াল করল তার কোটরগত মণি দুটো কেমন যেন স্থির, নিষ্প্রভ, দৃষ্টিহীন। হেরম্যান অবশ্য সুদীপ্তকে আগেই বলেছিলেন এই ব্যাপারটা। লামা ডং রিম্পুচি দৃষ্টিহীন মানুষ। হেরম্যানের কথা শুনে ডং রিম্পুচির ঠোঁটের কোণে যেন অস্পষ্ট একটা হাসির রেখা ফুটে উঠল। লামা বললেন, কাগজের লেখা দেখে মানুষের পরিচয় জানা গেলেও তার মনের কথা কি জানা যায়? কি হবে পরিচয়পত্র দেখে? কিন্তু যে কারণেই আপনারা আসুন না কেন, আসতে বড় দেরি করে ফেলেছেন। আর কটা দিন মাত্র, তারপরই এই মঠ ত্যাগ করে আমরা চলে যাচ্ছি। হেরম্যান বললেন, তাহলে আমরা কি এ মঠে থাকার অনুমতি পাবো না? হেরম্যানের কথা শুনে লামা রিম্পুচি কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে কি যেন ভাবলেন। তারপর সুদীপ্তদের সেখানেই দাঁড়াতে বলে মঠের ভেতর অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। পাহাড় থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। সেই বাতাসে উড়ছে মঠের একাধারে কয়েকটা খুঁটির গায়ে লাগানো বিবর্ণ হয়ে যাওয়া ছিন্ন পতাকাগুলো। ওদের বলে লুংডার। তিব্বতী ভাষায় মন্ত্র লেখা ধর্মীয় পতাকা। এই পতাকা সব বৌদ্ধ মঠেই দেখা যায়। এই ঠান্ডা বাতাস অন্ধকার নামার পূর্বাভাস। হেরম্যান চত্বরের দিকে তাকিয়ে বললেন, ভেতরে আশ্রয় না পেলে আজ রাতটা আমাদের বাইরে এই ঠান্ডার মধ্যেই কাটাতে হবে। এখন আর ফেরা যাবে না। উনি কি ভেতরে কাউকে ডাকতে গেলেন? বাইরে দাঁড়িয়ে রইল সুদীপ্তরা। কিছুক্ষণের মধ্যেই আবার অবশ্য তার পায়ের শব্দ শোনা গেল। মঠের অন্ধকারের ভেতর থেকে একটা আলো এগিয়ে আসছে। একটা প্রদীপ নিয়ে আবার ফিরে এলেন লামা ডং রিম্পুচি।
তারপর সুদীপ্তদের উদ্দেশ্যে বললেন, মৃগু গুম্ফায় মঠাধ্যক্ষ আপনাদের স্বাগত জানাচ্ছে, আপনারা ভেতরে আসুন। হেরম্যান সুদীপ্তর সঙ্গে মৃদু দৃষ্টি বিনিময় করার পর লামাকে ধন্যবাদ জানিয়ে সুদীপ্তকে নিয়ে পা রাখলেন মঠের ভিতর। ভিতরে প্রবেশ করতেই সুদীপ্তর নাকে এসে লাগলো একটা অদ্ভুত গন্ধ। অনেক পুরনো বাড়িতে যেরকম গন্ধ থাকে ঠিক সেরকম গন্ধ। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে সুদীপ্তদের নিয়ে একটা বারান্দা ধরে এগোলেন মঠের ভিতরের দিকে। আলো আঁধারি খেলা করছে মঠের ভিতর। তারই মধ্যে কোথাও দেওয়ালের গা থেকে উঁকি দিচ্ছে অদ্ভুত দর্শন ভয়াল ধর্মীয় মূর্তি। কোথাও বা চিকচিক করে উঠছে মাথার উপর থেকে ঝুলন্ত সোনালি সুতোয় বোনা ধর্মীয় চাদর থাঙ্কা। বারান্দার দুপাশে সারিবদ্ধ অন্ধকার সব ঘর। এক অদ্ভুত নৈশব্দ বিরাজ করছে সারা মঠ জুড়ে। তাদের তিনজনের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এগিয়ে চলেছেন লামা। কোনো লোকজন না দেখতে পেয়ে সুদীপ্ত কৌতূহলবশত লামা রিম্পুচিকে জিজ্ঞাসা করলো, এত বড় মঠে অন্য কোনো লোকজন নেই? আপনি একাই থাকেন? তিনি অদ্ভুত একটা জবাব দিলেন, একাও বলতে পারেন, আবার তা নাও বলতে পারেন। বারান্দার শেষ মাথায় একটা কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে লামা তাদের নিয়ে উপস্থিত হলেন দোতলার একটা ঘরে। ঘরটা পরিচ্ছন্ন, কাঠের দেওয়াল, কাঠের মেঝে। ঘরের এক কোণে শোয়ার জায়গাও আছে। কুলুঙ্গিতে রাখা আছে একটা বুদ্ধ মূর্তি। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে সামনের চত্বর আর পাহাড় শ্রেণী। তার আড়ালে সূর্য তখন মুখ লুকিয়েছে। অন্ধকার নামছে পাহাড়ের বুকে। ঘরে ঢুকে লামা সুদীপ্তদের বললেন, এই আপনাদের থাকার জায়গা। জানি এখানে থাকতে আপনাদের কষ্ট হবে, কিন্তু ভগবান বুদ্ধের অতিথিদের জন্য এর চেয়ে ভালো ব্যবস্থা করার সুযোগ আমার নেই। আমাকে ক্ষমা করবেন। বেশ নম্রভাবে কথাগুলো বললেন তিনি। হেডম্যান সঙ্গে সঙ্গে বললেন, না না, এখানে থাকতে আমাদের কোনো অসুবিধে হবে না। আপনি যে আমাদের এখানে থাকার ব্যবস্থা করলেন তার জন্যই আমরা কৃতজ্ঞ। প্রদীপের আলোয় হাসির আভাস দেখা দিল বৃদ্ধের বলি রেখাময় মুখে। তিনি বললেন, ভগবান বুদ্ধ আপনাদের আশীর্বাদ করুন। অনেকটা পথ আপনারা এসেছেন, আজকের মতো বিশ্রাম নিন, কাল মঠটা ঘুরে দেখবেন। আজ আর আপনাদের সঙ্গে দেখা হবে না। আমি এখন নিচে প্রার্থনা কক্ষে বসবো, কাল সব কথা হবে। এই বলে তিনি তার হাতের বড় প্রদীপটা বুদ্ধ মূর্তিতে নামিয়ে রেখে ঘর ছেড়ে ধীর পায়ে বাইরে বেরিয়ে গেলেন। তার পায়ের শব্দ মিলিয়ে গেল সিঁড়ির দিকে। তিনি চলে যাওয়ার পর জানালা দরজা বন্ধ করে দিলেন হেরম্যান। সুদীপ্তর পাশে বসে তিনি বললেন, এমনিতে লোকটাকে খারাপ বলে তো মনে হলো না, তবে তিনি এ মঠে একা থাকেন কিনা সে ব্যাপারটা কিন্তু স্পষ্ট করলেন না। সুদীপ্ত বলল, লোকটা দৃষ্টিহীন, কিন্তু কি অবলীলায় তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন মঠের ভিতর। ওর চোখের দিকে না তাকালে বোঝাই যাবে না উনি দৃষ্টিহীন। হেরম্যান বললেন, উনি দীর্ঘদিন এ মঠে আছেন, মঠের সব কিছুই ওর নখদর্পণে। তাছাড়া দৃষ্টিহীন মানুষদের অন্ড ইন্দ্রিয়গুলো প্রখর হয়,
তাই উনি এমন সাবলীলভাবে চলাফেরা করতে পারেন। একথা বলার পর হেরম্যান বললেন, থাক, এসব ব্যাপারে এখন আর কোনো আলোচনা নয়। আজ সারাদিন অনেক ধকল গিয়েছে, এখন আমরা শুয়ে পড়ব। কাল ভোরে উঠে যা পরিকল্পনা করার তা না হয় করব। তবে একটা ব্যাপার, চোখ কান কিন্তু সব সময় খোলা রাখবেন। ঘরের এক কোণে কাঠের তৈরি খাটের মতো একটা জায়গা আছে। সত্যি বড্ড ধকল গিয়েছে আজ। সামান্য কিছু খাবার খেয়ে রিম্পুচি রেখে যাওয়া চর্বির প্রদীপটা নিভিয়ে ঘরের কোণে সে জায়গায় নিজেদের জিনিসপত্র বিছিয়ে শুয়ে পড়ল দুজন। সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে এলো সুদীপ্তর চোখে। মাঝরাতে আবার হেরম্যানের ডাকে ঘুম ভেঙে গেল সুদীপ্তর। উঠে বসতেই হেরম্যান চাপা স্বরে বললেন, জানালা দিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। ব্যাপারটা আপনাকে দেখানোর জন্যই ঘুম ভাঙালাম। হেরম্যানের কথা শুনে তার পিছন পিছন সুদীপ্ত গিয়ে দাঁড়ালো জানালায়। চাঁদের আলোয় উদ্ভাসিত বাইরের পৃথিবী। বরফের উপর চাঁদের আলো পড়ে মনে হচ্ছে ঠিক যেন কেউ গলিত রূপো ছড়িয়ে দিয়েছে মঠের সামনের চত্বরে। আর ওই পাহাড়গুলোর গায়ে ঝিরিঝিরি তুষারপাতও হচ্ছে। আর তার মধ্যেই মন্দির চত্বরে চোরতেন স্তম্ভের ঠিক নিচেই দাঁড়িয়ে আছেন মঠাধ্যক্ষ লামা ডং রিম্পুচি। তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকটা বড় প্রাণী। কেউ বসে আছে তার পায়ের কাছে, কেউ তার গা ঘেঁষে দাঁড়িয়ে, কেউ বা তার গায়ে ওঠার চেষ্টা করছে বা তাকে ঘিরে পাক খাচ্ছে। ডং রিম্পুচি মাঝে মাঝে গায়ে হাত দিয়ে আদর করছেন প্রাণীগুলিকে। প্রাণীগুলো সাদা রঙের, গায়ে বেশ বড় বড় কালো ছোপ। মাঝে মাঝেই তারা লেজ ঝাপটাচ্ছে বরফের ওপর। তাদের সবুজ চোখগুলো জ্বলছে। ওগুলো কি প্রাণী? তুষার চিতা। এ ব্যাপারটা তাহলে সত্যি, জবাব দিলেন হেরম্যান। সুদীপ্ত বলল, প্রাণীগুলো তো যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ওকে। এই হিংস্র প্রাণীগুলোকে উনি বশ মানালেন কিভাবে? হেরম্যান বললেন, অনেকে বলেন এই লামাদের অনেক রকম অলৌকিক বা অতি প্রাকৃতিক ক্ষমতা থাকে। উনি হয়তো সেই ক্ষমতা বলেই বশ বানিয়েছেন ওদের। তবে একটা ব্যাপার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ পৃথিবীতে এমন অনেক ব্যাপার থাকে যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হলেও আসলে তা সত্যি। হয়তো আমরা যাকে খুঁজতে এসেছি সেও আসলে লুকিয়ে আছে এই বরফ প্রান্তরের কোথাও। তুষার মানব সত্যিই আছে। সুদীপ্তরা দেখতে লাগলো লামা আর প্রাণীগুলিকে। বেশ কিছুক্ষণ পর লামা যেন প্রাণীগুলিকে কি বললেন তা শুনে প্রাণীগুলো দল বেঁধে ধীরে ধীরে চত্বর ছেড়ে খাদের দিকে অদৃশ্য হয়ে গেল। লামা রিম্পুচি হাঁটতে শুরু করলেন চত্বরের ডান দিকের সেই দেওয়ালটার দিকে। তারপর যেন তিনি কোথায় কোথাও একটা অদৃশ্য হয়ে গেলেন।